উত্তরের কৃষিতে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, খরচ কম ও নিরবচ্ছিন্ন সেচ সুবিধায় বাড়ছে উৎপাদন। বিদ্যুতের ঘাটতি মেটাতে সৌরশক্তির বিকল্প নেই বলছেন গবেষকরা। গাইবান্ধায় সরকারের কাছে ধান বিক্রিতে সাড়া নেই, সংগ্রহ মাত্র 4.5%। কম দামে আগ্রহ হারাচ্ছেন কৃষক, হয়রানির নানা অভিযোগ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুকিয়ে যাচ্ছে খাল পুকুর, বন্ধ অনেক হ্যাচারি। তীব্র মাছ সংকট ঠাকুরগাঁওয়ে, দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস। এবং রমজানের শেষ দিকে জমজমাট ঈদ কেনাকাটা, রংপুরে সকাল থেকে রাত পর্যন্ত সরগরম বিপণী বিতানগুলো, প্রস্তুত সব বিনোদন কেন্দ্র, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। উত্তরাঞ্চলে কৃষিতে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। এর মধ্যে কয়েকটি সোলার পার্কে উৎপাদন হচ্ছে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ। গবেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই, এজন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারকে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রাম। গেল 8 বছর ধরে এখানকার কৃষকরা সেচ দিচ্ছেন সৌরবিদ্যুৎ দিয়ে। জানালেন, ডিজেল কিংবা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তুলনায় খরচ অর্ধেক। এছাড়াও লোডশেডিং এর ঝামেলা না থাকায় সেচ দেওয়া যায় সময় মতো। শুধু রংপুর ও ঠাকুরগাঁওয়ে সোলার ইরিগেশন প্রজেক্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 39.28 মেগাওয়াট। পানি যখন দরকার সখনে পানি দেয়, এটাতে আমার খরচাও কম। বিদ্যুতের খরচ একটু বেশি, বিদ্যুৎ সময়তে থাকে না, এই যায় আসা করে যাওয়া আসা করে, তার থেকে এটা খুব সুন্দর চলে। বর্তমানে দেশে প্রাকৃতিক গ্যাস থেকে 39.62% বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাকি বিদ্যুৎ আসে কয়লা, হেভি ফুয়েল অয়েল, ডিজেল ও ক্যাপটিভ পাওয়ার থেকে। এর মধ্যে শুধুমাত্র 4.99% আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। কস্ট বলেন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সব দিক থেকে আমাদের এটার অন্য কোনো আপাতত অন্য কোনো সেকেন্ড কোনো অপশন নাই আর কি রিনিউয়েবল এনার্জি। গবেষকরা বলছেন, প্রথাগত জ্বালানির উৎসগুলো ক্রমেই ব্যয়বহুল ও ছোট হয়ে আসছে, ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। ন্যাশনাল গ্রিড থেকে যে বিদ্যুৎটা আমরা পাচ্ছি পার ইউনিট কস্ট, সেটার চেয়ে প্রায় দেখা যাবে যে 50 থেকে 60% আমাদের কমে আসে। তিস্তা, পঞ্চগড় ও গঙ্গাচড়া রংপুর বিভাগের এই 3টি সোলার পার্ক থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 238 মেগাওয়াট। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে একটি আলোচনা দেখব। এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশা, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব। সরাসরি চলে যাব আলোচনায়। আমি তো কিছু শুনতে পারবো। আমরা গেল কয়েক বছর ধরেই দেখছি যে রংপুর অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বেড়েছে, বিশেষ করে সৌরবিদ্যুৎ চালিত সেচ যন্ত্র দিয়ে এই যে বড় মৌসুমে কৃষকরা সেচ দিচ্ছেন। এবং কৃষকরা যেটি বলছেন যে ডিজেল কিংবা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রে যেখানে খরচ অনেক বেশি পড়ে এবং গরমের কারণে এই সময়টাতে লোডশেডিং হয়, সেখানে সৌরবিদ্যুৎ দিয়ে তারা অনায়াসে সেচ দিতে পারে এবং খরচ অনেক কম। এবং আমরা আজকে প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে আমাদের যে উৎসগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, সেই উৎসগুলো ক্রমেই কমে আসছে এবং খরচ বেশি। আমরা আজকে আলোচনা করব নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের কেন যেতে হবে। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মাহবুব। আমরা সরাসরি চলে যাই। আপনারা বলছেন যে নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ সামনের দিকে এবং আমাদের সেদিকেই যেতে হবে, কেন আসলে যেতে হবে? আসলে আমরা জানি যে বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশ সহ যে বিদ্যুৎটা উৎপাদন করা হচ্ছে সেটা মূলত ফসিল ফুয়েলের মাধ্যমে, যেমন প্রাকৃতিক গ্যাস, তেল বা কয়লা। এবং আপনারা জানেন যে এই প্রাকৃতিক গ্যাস বা তেল বা কয়লা গোটা ওয়ার্ল্ডে 50 থেকে 100 বছরের ভিতরে একদম শেষ হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে যে পরিমাণ গ্যাস আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত, সেখানে 29.93 TCF গ্যাস উত্তোলনযোগ্য ছিল। তার ভিতরে অলরেডি আমরা 21.39 TCF গ্যাস উত্তোলন করে ফেলেছি, আর বাকি রয়েছে মাত্র 8.53 TCF। যদি ফার্দার নতুন কোনো গ্যাস ফিল্ড আমাদের বাংলাদেশে আবিষ্কার না হয়, তাহলে এই যে পরিমাণ গ্যাস রয়েছে এটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো সর্বোচ্চ 10 থেকে 12 বছর। এর ভিতরে আমাদের এই গ্যাসটা শেষ হয়ে যাবে, তখন আমাদের কি উপায় হবে? এজন্য আমাদেরকে আগে থেকে ভাবতে হবে, গোটা ওয়ার্ল্ডের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে রিনিউয়েবল এনার্জি সোর্সের দিকে এগিয়ে যেতে হবে। এবং আপনারা জানেন যে এখানে সৌরবিদ্যুৎ এটা একটা আনলিমিটেড সোর্স, এবং এখান থেকে আমরা বিভিন্ন ফর্মে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। যেমন আমরা সোলার পার্ক স্থাপনের মাধ্যমে বড় আকারে, মেগা আকারে বিদ্যুৎ
প্রকল্প চালু করতে পারি এবং অলরেডি চালু করা হয়েছে বিভিন্ন জায়গায়। তারপরে আমরা সোলার হোম সিস্টেম বা রুফটপ সোলারের মাধ্যমে প্রত্যেকটা বসতবাড়ির ছাদে অথবা টিনের ঘরের চালে অথবা বিভিন্ন অফিস আদালত রয়েছে সেগুলোর ছাদে আমরা সোলার প্যানেল স্থাপন করতে পারবো। সেখান থেকে আমাদের দৈনন্দিন যে চাহিদা ওই বিল্ডিং এর সেটা কিন্তু ফুলফিল করা সম্ভব হবে। এছাড়া আপনারা জানেন যে সোলার ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে কিন্তু গ্রাম অঞ্চলে ব্যাপক আকারে মোটামুটি সাড়া জাগিয়েছে, যেটা সোলার ইরিগেশন সিস্টেম। সেখান থেকে কিন্তু কৃষকেরা ডিজেল চালিত বা আপনার হচ্ছে জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করতে হয় সেখানে কষ্টটা অনেক বেশি, সুতরাং তারা কিন্তু ওইখানে সোলার ইরিগেশনের দিকে চলে গেছে অলরেডি এবং আরো যাচ্ছে। এক্ষেত্রে আপনি সোলার বিদ্যুতের কথা বলছেন, এক্ষেত্রে আমরা এখন নর্মালি যে বিদ্যুৎ ব্যবহার করছি সে তুলনায় কি সোলারের খরচটা কেমন হবে, অনেক বেশি হবে কিংবা কম হবে কিনা? আচ্ছা, আমরা জানি যে সোলার বিদ্যুৎটা এককালীন যে কস্ট, ইনস্টলেশন কস্ট সেটা একটু বেশি, কিন্তু যত দিন যায় এটা কস্ট কমতে থাকে এবং একটা সোলার যখন আমরা ইনস্টল করি সেটা 20 থেকে 25 বছর মেইনটেনেন্স কস্ট বাদে আর কোনো কস্ট থাকে না। সেজন্য দেখা যাচ্ছে যে ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুতের যে কস্ট তার থেকে 50 থেকে 60% আমাদের 20 থেকে 25 বছরের ভিতরে মানে হচ্ছে ইউনিট কস্টটা কমে আসে, সুতরাং এটা কিন্তু খুবই সাশ্রয়। এছাড়া আপনারা দেখছেন যে সোলার স্ট্রিট লাইটের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশে ইনক্লুডিং বাংলাদেশেও কিছু বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, সেটাও কিন্তু আমরা রাস্তাঘাট বা ব্রিজ সেখানে আলোকিত করতে পারি। তারপরে আপনাদের হচ্ছে দুর্গম চলাঞ্চলে সোলার পাওয়ার টেলিকম সেটাও কিন্তু চালু করা হচ্ছে। আসলে সৌরশক্তির ব্যাপকতা অনেক বেশি, আমরা এটাকে ছাদে কাজে লাগাইতে পারবো, তারপরে খোলা মাঠে পিলারের মাধ্যমে সেখানে সোলার ইনস্টল করতে পারবো। এছাড়াও আপনারা দেখেন গোটা ওয়ার্ল্ডে কিন্তু এখন যেটা হচ্ছে ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে আমাদের যে পুকুরগুলো আছে বা নদীগুলো আছে বা খালবিলগুলো আছে, ইভেন আমাদের যে বে অফ বেঙ্গল আছে সেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সোলার মানে হচ্ছে ফ্লোটিং সোলার প্যানেল সেখানে আমরা স্থাপন করতে পারবো এবং সেখান থেকে আমাদের আপনি বলছেন যে আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকেই যেতে হবে। ধন্যবাদ আপনাকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে কেন ভবিষ্যতে আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিতে হবে। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মাহবুব এবং সবকিছু মিলে আজকে আলোচনায় এই ছিল আমার কাছে আজকের বিষয়বস্তু। রংপুর থেকে নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি। গাইবান্ধায় মুখ থুবড়ে পড়েছে সরকারি পর্যায়ে ধান সংগ্রহ। এবছর লক্ষ্যমাত্রার মাত্র 4.5% আমন সংগ্রহ করতে পেরেছে জেলার খাদ্য বিভাগ। কৃষকরা বলছে বাজারের চেয়ে কম দাম ও হয়রানি থাকায় সরকারি গুদামে ধান বিক্রি করেননি তারা। তবে আগামী মৌসুমে চাষিদের আগ্রহী করতে আরও চেষ্টা করার কথা জানায় সংশ্লিষ্ট বিভাগ। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার সরকারি 11টি খাদ্য গুদামের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি 8,355 মেট্রিক টন আমন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে অভিযান শেষে সংগ্রহ হয়েছে মাত্র 369 মেট্রিক টন। কৃষক বলছেন সরকার প্রতিমন ধানের দাম 1320 টাকা নির্ধারণ করলেও বাজারে মিলছে 1350 টাকা। এছাড়া গুদামে ধান দিতে গিয়ে কর্মকর্তাদের নানা হয়রানির অভিযোগ রয়েছে। ধান দিতে পারে না, অনেক হয়রানি হওয়ার লাগে, ব্যাংকে দৌড়াদৌড়ি করার লাগে, বিভিন্ন ভেজাল। যে মূল্যায়নটা আমরা বাহিরে পাচ্ছি সেই মূল্যায়ন এখানে পাই না। আগামী মৌসুমে চাষিদের আগ্রহী করতে আরও চেষ্টা করার কথা জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা কৃষকদের উৎসাহিত করবো, বাড়ি বাড়ি যাবো, লিফলেট বিতরণ করব, মাইকিং করব এবং সেক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করার আমরা চেষ্টা করবো গোডাউনে ধান দেওয়ার জন্য। গত বছর 17 নভেম্বর থেকে শুরু হয় সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান। এবছর 28 ফেব্রুয়ারি শেষ হয় সংগ্রহ অভিযান। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বিভাগীয় সময় আরও থাকছে। নির্মাণের 1.5 যুগেও চালু হয়নি নীলফামারীর 5টি মার্কেট। অনেক জায়গা অবৈধ দখলে, সুফল মিলছে না কৃষকের। ঈদের পর ব্যবস্থা নেয়ার আশ্বাস। দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে, শুকিয়ে গেছে বেশিরভাগ নদী, নালা, খাল, বিল ও পুকুর। একই সঙ্গে পানির অভাবে বন্ধ হয়ে গেছে মাছের অনেক হ্যাচারি। তীব্র মাছ সংকট দেখা দিয়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। এই অবস্থায় কার্যকর পদক্ষেপের কথা বলছে মৎস্য বিভাগ। জিয়াউর রহমান বকুলের রিপোর্টে বিস্তারিত। একসময় উত্তরের জেলাগুলোর নদী, নালা, খালবিল, পুকুর কিংবা জলাশয়ে সবসময় পানি থাকলেও এখন যেন মরুভূমি চরে রূপ নিয়েছে। আবহাওয়া পরিবর্তনে দিন দিন পানির স্তর নিচে নেমে যাওয়ায় মরাখালে পরিণত হচ্ছে মৎস্য উৎপাদনের পুকুরগুলো।
শুষ্ক মৌসুম পুরোপুরিভাবে বিরাজ না করলেও মৎস্য উৎপাদনের চালিকা শক্তির গভীর খননকৃত এই পুকুরগুলোর পানিও এখন থেকেই শুকিয়ে যেতে শুরু করেছে। বালু পুকুর তো পানি প্রতিদিন দিতে না, পানি থাকতেছে না। পুকুরগুলো যদি খনন করা হয় তাহলে পানি রাখার ব্যবস্থা করা যাবে। জেলা মৎস্য বিভাগ বলছে চাষিদের কথা চিন্তা করে সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্পের চাহিদাপত্র দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের হাই অফিসিয়ালের কাছে আমাদের কিছু প্রকল্প আমরা দাখিল করেছি। জেলা মৎস্য অফিসের তথ্য মতে এ জেলার জনসংখ্যার তুলনায় ১৫০০ মেট্রিক টন মাছ ঘাটতি রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাব সেখানে। 28 তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং। তো ওই মিটিংয়ে আমরা এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং। এছাড়া যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদের সাথে, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে, চাইনিজ এনার্জি কোম্পানিগুলোর সাথে এবং চাইনিজ টপ যারা প্রাইভেট কোম্পানি আছে, স্টেট রান কোম্পানি আছে, সবার সাথে কথা বলা। আপনারা জানেন প্রফেসর ইউনূসের একটা ইকোনমিক ডিপ্লোমেসির মূল কাজটা যেটা উনি করছেন সেটা হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব, এবং এই বাংলাদেশকে যাতে এই রিজনের জন্য একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্জ করে, সেই জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার, যত ধরনের রিফর্ম নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। চিটাং পোর্টের বিষয়ে রিফর্ম কিছু নেওয়া হচ্ছে, প্লাস আমাদের এখানে যাতে প্রাইভেট সেক্টরের বিদেশিরা এসে যাতে ইনভেস্টমেন্ট করতে কোনো ধরনের কোনো হ্যাসেল না ফেস করেন, সেই জন্য সবার জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যাতে যায় সেই জন্য কাজ করা হচ্ছে। এবং সেই অনুযায়ী অন্যান্য যতগুলো পলিসি সাপোর্ট থাকে, সেটা এনবিআরের হোক, সেন্ট্রাল ব্যাংকের হোক, সবগুলো পলিসি সাপোর্ট একই সাথে অ্যাটিউন করে যাতে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারি। এটার মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা এবং বাংলাদেশের ইকোনমিক গ্রোথকে নতুন স্কেলে নিয়ে যাওয়া, নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তো পুরো ভিজিটটা এটা একটা ফোকাস থাকবে। উনি প্রথমে 26 তারিখে যাচ্ছেন, যাওয়ার পরে 27 তারিখে বোয়াও ফোরামে উনি জয়েন করবেন। ওই বোয়াও ফোরামের সাইড লাইনে কিছু অন্যান্য বিদেশ থেকে যারা অন্যান্য বড় বড় কান্ট্রি থেকে যারা আসছেন তাদের সাথেও কিছু ইম্পর্টেন্ট মিটিং হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তারপরে 28 তারিখে বেইজিংয়ে উনি ফিরে আসবেন। 28 তারিখে বেইজিংয়ে ওনার মিটিংগুলো বেশিরভাগ যেগুলো বায়োলেটারাল মিটিংগুলো, তো সেইখানেই অনেকগুলো ইনভেস্টরের সাথে মিটিং হবে এবং এটার কিছুটা আউটলাইন কয়েকদিন আগে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ বিডা আশিক চৌধুরী জানিয়েছেন। সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। রমজানের শেষের দিকে জমজমাট রংপুরের ঈদ বাজার। শুরুর দিকে তেমন বেচা বিক্রি না হলেও গত কয়েকদিন ধরে শপিং মলে বেড়েছে ভিড়। ক্রেতাদের পছন্দ অনুযায়ী দেশি বিদেশি হরেক রকম পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো। বিভাগীয় সময়ে আরও থাকছে। সড়ক থাকলেও খালে নেই সেতু। শুষ্ক মৌসুমে পার হওয়া গেলেও বর্ষায় চরম বিপদ। ভোগান্তিতে পঞ্চগড়ের গরিনাবাড়ি ইউনিয়নের 15 গ্রামের বাসিন্দা। পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ির একটি রাস্তায় সেতুর অভাবে চরম দুর্ভোগে 15টি গ্রামের বাসিন্দা। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ ওই কাঁচা সড়কের মাঝে একটি খাল রয়েছে। শুষ্ক মৌসুমে সড়কটি দিয়ে যাতায়াত করতে পারলেও বর্ষায় চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। সম্প্রতি স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন স্থানীয়রা। তবে শিগগিরই খালে সেতু নির্মাণের দাবি তাদের। সরবরাহ ঠিক থাকার পরও দিনাজপুরে বেড়েছে সব ধরনের চালের দাম। গত 10 দিন ধরে সব ধরনের চালের প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। এর মধ্যে BR28 চাল 72 টাকা, সুমন স্বর্ণ 56 টাকা, গুটি স্বর্ণ 54 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ঈদের আগে বোনাস পরিশোধের দাবিতে 20 মার্চ কর্মবিরতি পালন করেন রংপুর সিটি কর্পোরেশনের মাস্টার রোলের কর্মচারীরা। এ সময় প্রতিষ্ঠানটির প্রায় সব শাখায় তালা লাগিয়ে দেওয়া হয়। ওই দিনই তাদের সঙ্গে বৈঠক করে সিটি কর্তৃপক্ষ বোনাস পরিশোধের আশ্বাস দিলে বিকেলে কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে এখনও কেউ বোনাস পাননি।
অপহরণের 1 মাস পর 19 মার্চ ঠাকুরগাঁওয়ে একটি পরিত্যক্ত শৌচাগার থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্র মিলনের মরদেহ। এ ঘটনায় মিলনের পরিবার থানায় অভিযোগ দিলে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। 20 মার্চ এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।